অভিশপ্ত একটি বই, যাহার প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় মৃতরা তাদের মৃত্যুর রোমহর্ষক ঘটনাগুলো বর্ণনা করে গিয়েছেন। হ্যাঁ, আমি ঠিকই বলছি। মৃত্যুর পরে মৃতদের আত্মা এসে এই বইয়ে তাদের অপ্রকাশ্য কথাগুলো, তাদের মৃত্যুর কারণগুলো বলে দিয়ে যায়। আবার কখনো এই বইয়ে কারো নাম উঠে গেলে সেও খুব দ্রুতই মৃত্যুর স্বাদ পেতে চলেছেন। এমন একটি কনসেপ্টকে কেন্দ্র করে 2020 সালে মুক্তি পায় একটি মুভি নাম বুকস অব ব্লাড। স্ট্রিমিং প্ল্যাটফর্ম হুলুতে রিলিজ হয়েছিল এই মুভিটি। 3টি আলাদা আলাদা ভৌতিক গল্পকে মিলিয়ে দিয়ে এই পুরো মুভির ঘটনা লেখা হয়েছে, যে ঘটনাগুলো বলে দেয় মানুষের মৃত্যু শুধু শুধুই খুব বাজেভাবে হয়ে থাকেন না, তারা অতীতে এমন কিছু পাপ করে থাকে যার শাস্তিস্বরূপ তারা এত কষ্টদায়ক ভয়ানক মৃত্যুর মুখাপেক্ষী হয়। আসুন আজ এমন একটি মুভি সম্পর্কে জানি যেখানে মৃত এবং জীবিতদের মধ্যে সীমানা নির্ধারণ করে দেয় শুধুমাত্র একটি বইয়ের পৃষ্ঠা। এমন কয়েকটি গল্প যা ভোলার মতো নয়, যে গল্পগুলো বলে দেয় যে মানুষ তার জীবন দশায় কত রকমের মন্দ কাজে মেতে উঠতে পারে, কিভাবে আবার এগুলো তারাই লুকায়, তাতে কতই না হিংস্র সে হতে পারে। সবশেষে ভয়ানক মৃত্যুতেই তার দমন হয়। পরে তার এই আকুতিগুলো, তার এই অনুশোচনাগুলো তারা এরকম এক বইয়ে প্রকাশ করে থাকে, রক্ত দিয়ে লেখে। তাহলে আর দেরি করছি না, চলুন আমার সাথে রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর এই মুভির ঘটনায় ডুব দেয়া যাক। হাই গাইস, দিস ইজ আফনান ফ্রম আফনান কটেজ। মুভির শুরুতে দেখা যায় একজন ব্যক্তি একটি অন্ধকার রুমে বসে আছেন। সাথে একজন মহিলার কণ্ঠ শোনা যায়। তিনি বলছিলেন, আমরা সবাই একদিন মারা যাব, তবে আমাদের মধ্যে কারো কারো মৃত্যুর কারণ বা ঘটনা এতটাই ভয়ানক হবে যে তা আমাদের স্মৃতিতে বহুকাল থেকে যাবে, সহজেই ভুলতে পারা যাবে না। আর এই পৃথিবীতে একটি জায়গা আছে যেখানে এই মৃতরা তাদের মৃত্যুর রোমহর্ষক গল্পগুলো এসে বলে দিয়ে যায়, যাতে জীবিতরা মৃতদের এই গল্পগুলো শুনে ভীত হতে পারে। এরপর প্রথম গল্পে একটি পাঠাগারের দৃশ্য দেখানো হয়। সেখানকার একজন কর্মচারী পাঠাগারের এলোমেলো বইগুলোকে সাজিয়ে রাখছিলেন। এখানে হঠাৎ একজন লোকের আগমন ঘটে। লোকটির নাম বেনেট। সে মূলত চাঁদাবাজ গুন্ডা টাইপের একজন ব্যক্তি, যে সুবিধা বুঝে মানুষদের ঋণ দেন এবং পরে তা আদায় করার জন্য চরম মাত্রার জুলুম করে থাকেন। এখানে এই পাঠাগার সহকারী একসময় বেনেট থেকে অর্থ ধার করেছিলেন, কিন্তু সেটা যথাসময়ে পরিশোধ না করায় বেনেট সরাসরি তাকে হত্যা করতে এসেছে। কর্মীটি নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিল এবং শেষ চেষ্টা হিসেবে সে বেনেটকে জানায় তার কাছে খুবই বিশেষ কিছু একটা রয়েছে। এটি বহুমূল্যের দুর্লভ একটি বই। কর্মীটি তাকে সেই বইয়ের ঠিকানা দিয়ে দেয়, বলে সেখানে গিয়ে খুঁজলেই বইটি হাসিল করা সম্ভব হবে। তবে বেনেট এই তথ্য পাওয়ার পরও কর্মীটিকে কোনো ছাড় দেয় না, এক ছুরিকাঘাতে তাকে হত্যা করে ফেলে দেয়। এদিকে বেনেটের এক সাথী, যার নাম স্টিভ, সে গাড়িতে অপেক্ষা করছিল। বেনেট এসে উক্ত কর্মী সম্পর্কে তাকে বলে এবং বইয়ের ব্যাপারটিও জানিয়ে দেয়। বইটি তাদের শহরের রেভেনমোর নামক একটি এলাকার এক বাড়িতে রয়েছে। জায়গাটার কথা শুনে স্টিভ যেতে খুব একটা মত পোষণ করছিলেন না, কারণ এই জায়গা নিয়ে চারপাশের মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে। লোকমুখে এই জায়গা নিয়ে নানা প্যারানর্মাল ঘটনার বর্ণনা পাওয়া যায়। তবে বেনেটের এই বই নিয়ে প্রচুর আগ্রহ ছিল, তাই এসব প্যারানর্মাল ব্যাপারের কোনো তোয়াক্কা না করে উক্ত গন্তব্যে যাওয়া হচ্ছে। এদিকে মৃত পাঠাগার কর্মীর লাশকে দেখা যায় এটা অস্বাভাবিক কৃপি হাসি মুখে রেখে মারা গিয়েছে। বিষয়টা খুবই বড়সড় রহস্যের ইঙ্গিত দিচ্ছে। সম্ভবত তার বলা বইয়ের ব্যাপারটা বেনেটের জন্য অমঙ্গল কিছু ডেকে আনার পথ সহজ করে দিল। এরপর এই মুভির নাম দেখানো হয় বুকস অব ব্লাড, এবং এর সাথেই দেখা যায় একটি নাম যেটা কিনা কোনো চামড়ায় খোদাই করা হয়েছে। সেখানে জেনা শব্দটি লেখা ছিল। এরপর আমাদের একটি কলেজ পড়ুয়া ছাত্রীর সাথে পরিচয় করিয়ে দেয়া হয়। এই মেয়েটির নামই হচ্ছে জেনা। জন্ম থেকেই একটু অস্বাভাবিক রকমের এই মেয়েটির নানা ব্যাপারে তার বাবা মার সাথে মতপার্থক্য হয়। এজন্য বাবা মার সাথে সম্পর্ক খুব একটা ভালো নয় তার। তবে আপাতত সে স্কুলের একটা ঘটনায় মারাত্মক ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছিল। আর তার একটি দুর্লভ রোগও রয়েছে, মিসোফোনিয়া নামক একটি রোগের শিকার সে। বেশ কিছু সূক্ষ্ম আওয়াজ, যেগুলো মানুষ সাধারণত লক্ষ্যই করে না, যেমন হতে পারে খাবার চাবানোর শব্দ, পানি পড়ার শব্দ বা মানুষের নিঃশ্বাসের শব্দেও, এগুলোতে জেনার সরাসরি মনোযোগ যায় এবং তাতে তার প্রচণ্ড অস্বস্তি হতে থাকে। তাই প্রায় সময় তাকে হেডফোন লাগিয়ে এসব আওয়াজ থেকে মুক্তি পেতে হয়। তবে কয়েকদিন থেকে জেনা তার রোগের ঔষধগুলো একদমই খাচ্ছিল না। ঔষধের প্রভাবে সে বেশ দুর্বলতা বোধ করে এজন্য। তবে এগুলো না খাওয়ার জন্য তার মার সাথে বেশ তর্ক হয়। পরে একসময় তার বাবা মা আড়ালে গিয়ে ঠিক করেন তারা আবার জেনাকে মিসোফোনিয়া রিহ্যাব সেন্টারে পাঠাবেন। এটা এমন এক জায়গা ছিল যেখানে মানসিক রোগীদের মতো জেনাদেরও এক জায়গায় বদ্ধ রেখে দীর্ঘদিন চিকিৎসা দেয়া হয়। জেনা এই ব্যাপারটা চুপিসারে শুনে ফেলেছিল, আর সে কখনোই এসব জায়গায় গিয়ে আটক থাকতে চায় না। এজন্য সে ওই রাতেই যখন তার মা বাবা ঘুমিয়েছিলেন তখন তাদের লকার থেকে সে বেশ কিছু টাকা চুরি করে নেয়
এরপর তার কাপড় চোপড় এবং আর যা কিছু দরকার সব সাথে নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। সে পালিয়ে বাসা থেকে দূরে কোথাও যেতে চাচ্ছিল। সে এক বাস স্টেশনে এসে উপস্থিত হয়। জেনা দূরের শহর লস অ্যাঞ্জেলস যাবে বলে ঠিক করেছে, এজন্য সে এ পথগামী বাস খুঁজছিল। এরপর বাসের টিকিট কেটে নিয়ে জেনা যখন স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে, তখন সে লক্ষ্য করে স্টেশনে একজন অচেনা লোক দাঁড়িয়ে আছেন, যে কিনা অদ্ভুত দৃষ্টিতে জেনার দিকে তাকিয়েছিল। জেনা দ্রুত বাসে গিয়ে উঠে যায়। এরপর বাস তার গন্তব্যে এগিয়ে চলেছে। এখানেও জেনার শব্দের সমস্যাটি হয়, তবে সে হেডফোন ব্যবহার করে নিজেকে ব্যস্ত রাখছিল। জেনা লক্ষ্য করে বাসের ভেন্টিলেশন চেম্বারে কারো চোখ দেখা যায়। ভালো করে লক্ষ্য করতেই তার মনে হয় এটা সেই লোক যাকে কিনা সে বাস স্টেশনে দেখেছে। চেম্বারটি সে খুলেও দেখে, কিন্তু কিছু পাওয়া যায় না। এরপর বেশ কিছু সময় পার হয়ে গেছে, বাস থেকে বেশিরভাগ যাত্রীরা নেমেও গেছে। তবে হঠাৎ এক স্টপেজে দেখা যায় সেই লোকটি যাকে কিনা জেনা আগে দেখেছে সে বাসে উঠে। ব্যাপারটাতে জেনার প্রচণ্ড ভয় হয়। নিশ্চিত ওই লোক তাকে কোনো বিশেষ কারণে ফলো করে যাচ্ছে, ব্যাপারটা সুবিধার না। তাই জেনা দ্রুত বাস থেকে নেমে পড়ে। এখানে আবার জেনা রাস্তা পার হতেই এক গাড়ি দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য বেঁচে গিয়েছিল। যাই হোক, সামনে একটি সাইবার ক্যাফে ছিল। জেনা সেখানে যায় এবং সে কাছাকাছি থাকার জন্য একটি ভাড়া বাড়ির খোঁজ করছে। স্বল্প মূল্যে এক বাড়িতে এক রাত থাকার ব্যবস্থা হলো। এই বাড়ির মালিক ছিলেন এক বৃদ্ধ দম্পতি, নাম এলি এবং স্যাম। তারা বেশ আন্তরিক এবং অল্প সময়ের জন্য তারা তাদের বাড়ি এভাবে ভাড়া দিয়ে থাকেন। জেনার পাশাপাশি এই বাড়িতে আরও একটি ছেলে থাকার জন্য উঠেছিল। ছেলেটির নাম গ্যাভিন। তবে অদ্ভুত ব্যাপার হলো, উক্ত ছেলের সাথে জেনার আগে সেই সাইবার ক্যাফেতে দেখা হয়েছে। এরপর জেনা তার রুমে যায় এবং বিশ্রাম নেওয়ার চেষ্টা করছে। তবে এখানে দেয়ালের ওপার থেকে কিছু উদ্ভট শব্দ পাওয়া যাচ্ছিল। মনে হয় দেয়ালের ওপারে কিছু আছে যা ক্রমাগত নড়চড় করছে। এই শব্দ তীব্র থেকে তীব্রতর হয় এবং জেনা এটা কান পেতে শুনছিল। তখন একটি পোকা দেয়াল ভেদ করে বেরিয়ে আসে। জেনা ব্যাপারটাতে আতঙ্কিত হয়েছিল, তবে তখনই এলি এসে তাকে খাবারের আমন্ত্রণ দিয়ে নিয়ে যান। রাতে খাবার টেবিলের নানা কথায় জানা যায় এলি একদা সেবিকা ছিলেন এবং তার স্বামী স্যাম অতীতে চাকুরি করতেন, তবে এখন কাঠমিস্ত্রি হিসেবে কাজ করে যাচ্ছেন। এই কথার ফাঁকে জেনা আবারও লক্ষ্য করে পোকাদের উপদ্রব। জেনা আসার পর থেকেই লক্ষ্য করছে বাড়িটির একটি অদ্ভুত ব্যাপার হচ্ছে এই পোকাগুলো। এগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং হুটহাট কোথা থেকে যেন বেরিয়ে আসে। এলি এবং স্যাম তারা খাওয়া শেষ করে ঘুমাতে যান। পরে জেনা এবং গ্যাভিন তারা দুইজন কথা বলছিল এবং এক পর্যায়ে গ্যাভিন জেনার ফোন নম্বর নিয়ে নেয়, যাতে করে তারা পরে কফি ডেটে যেতে পারে। এরপর রাতে ঘুমানোর সময় জেনার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে যায়। ঘুমাতেই সে স্লিপ প্যারালাইসিসের কবলে পড়েছিল। তার হাত পা অবশ হয়ে গেছে এবং সে দেখতে পায় সামনে তার মা ঠিক এরকম বিভৎস অবস্থায় রয়েছেন। তিনি দরজা খুলে রুম থেকে বেরিয়ে যান। এরপর অর্ধনগ্ন অবস্থায় আসে গ্যাভিন এবং সে এসে জেনার সাথে আপত্তিকর কিছু করতে চাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই সেখানে স্যাম দম্পতি এসে উপস্থিত হন। গ্যাভিনকে মুখ বেঁধে সরিয়ে ফেলা হয়। এরপর এলি জেনার কান থেকে হেডফোন সরিয়ে নিয়ে কিছু একটা করছে। পাশাপাশি স্যাম একটি পরিমাপ ফিতা দিয়ে জেনার পুরো শরীরের মাপ নিয়ে নেয়। বিষয়গুলো খুবই অস্বাভাবিক। জেনা এখানে আরও দেখতে পায় পাশেরই জানালায় স্টেশনে এবং বাসে দেখা সেই অদ্ভুত লোকটিও রয়েছেন। সে জানালায় ঠোকা দিচ্ছিল এবং এক চোখে জেনার দিকে তাকিয়েও আছে। এক পর্যায়ে জেনার মুখ থেকে অসংখ্য পোকা বমি হয়ে বেরিয়ে আসে। এরপর সরাসরি চোখ খুললে দেখা যায় দৃশ্য পরিবর্তন হয়ে গেছে। জেনা এখানে বুঝতে পারে রাত পেরিয়ে সকাল হয়ে গেছে। তার মনে হয় গত রাতে সে যা যা দেখেছে এগুলো হয় তার স্বপ্নে ঘটেছিল বা স্লিপ প্যারালাইসিসের জন্য তার এসব কল্পনা হয়েছে। সকালে জেনা নিকটস্থ সেই কফি শপে গিয়ে অপেক্ষা করছিল গ্যাভিনের জন্য। এখানেই গ্যাভিনের আসার কথা ছিল, কিন্তু অনেক সময় পেরিয়েও গ্যাভিন তো সেখানে আসে না, বরং সেখানে দেখা যায় উক্ত অচেনা মানুষটিকে, যিনি শুরু থেকেই জেনাকে ফলো করে যাচ্ছিলেন। তাকে দেখা মাত্রই জেনা প্রচণ্ড ভীত হয় এবং দ্রুত কফি শপের ভিতরের রাস্তা দিয়ে সে বের হয়ে যায়। কোনো রকম পালিয়ে জেনা তার আশ্রয় নেওয়া বাড়িটিতে এসে উপস্থিত হয়েছে এবং তার এত অস্থিরতা লাগছিল যে সে কথায় কথায় এলিকে জানিয়েই দেয় যে সে কী রোগের রোগী, কেন সে তার বাড়ি থেকে পালিয়ে এসেছে। ফলো করার ব্যাপারটিও সে বলে দেয় তাকে। এলি খুবই আন্তরিক ছিলেন। তিনি জেনাকে সান্ত্বনা দেন এবং বলেন জেনার উচিত হবে আরও কিছু সময় এখানে কাটানো। তারা তার সহযোগিতায় রয়েছেন। তবে যখন সামান্য পরিচয়ে এরকম কোনো মানুষ থেকে খুব বেশি আন্তরিকতা পাওয়া যায়, বিশেষ করে এই যুগে, তাহলে বুঝতে হবে এখানে কোনো খাপলা আছে। ঠিক এই দম্পতির বেলাতেও ভয়ঙ্কর কিছু ব্যাপার লুকিয়েছিল। সন্ধ্যা পেরিয়ে রাত হতে না হতেই আবার রুমের সেই অদ্ভুত শব্দ।
এবার কিছুটা স্পষ্ট হয়ে শোনা যায় কেউ ভাঙ্গা গলা নিয়ে ফিসফিসিয়ে ডাকছে। জেনা রুমের দেয়াল খতিয়ে জানতে চাচ্ছিল এই শব্দগুলো কোথা থেকে আসতে পারে এবং কেন আসে। দেয়ালটা প্লাস্টিকের আবরণে ঢাকা ছিল, যার এক কর্নার সরিয়ে জ্যান্ত মানুষের আঙ্গুল দেখা যায়। পরে জেনা দেয়ালে একটি চেম্বারও খুঁজে বের করে, যেটা সরাতেই এক ভয়াবহ দৃশ্যের সাক্ষী হয় জেনা। একজন মানুষটি কোনো রকমে বেঁচে আছেন, কিন্তু তার শরীরের মারাত্মক জীর্ণ অবস্থা। কত বছর থেকে এভাবে দেয়ালে তিনি আটক রয়েছেন, খাবার পানি না পেয়ে শুধু স্যালাইনেই সম্ভবত তাকে বাঁচিয়ে রাখা হয়েছে দেয়ালের ওপারেরই অন্ধকারে। তাকে জম্বির মতো মনে হচ্ছিল। এদিকে এলি জেনার চিৎকার শুনে তাকে দরজা খোলার জন্য বলছিলেন, কিন্তু জেনা বুঝে গিয়েছিল এই স্যাম দম্পতি একদমই ভয়ঙ্কর দুটি মানুষ, যারা কিনা দেয়ালে তাদের কোনো কুকর্মকে লুকিয়ে রেখেছে বা প্রতিনিয়ত লুকিয়ে রাখছেন। এ সময় গ্যাভিন জেনাকে মেসেজ দিয়েছিল, আর তৎক্ষণাৎ জেনা তাকে জরুরি পুলিশ ডাকার জন্য বলে দেয়। কিন্তু এদিকে দেখা যাচ্ছে গ্যাভিনের ফোনটি চালাচ্ছিলেন মিসেস এলি, অর্থাৎ গ্যাভিনকে এলিরা ওই দিন পাকড়াও করে তাকে কিছু একটা করেছে। পরে তার ফোন ব্যবহার করে এখন জেনাকে মেসেজ দেওয়া হচ্ছিল। অর্থাৎ জেনার আগের দেখা সবকিছু কল্পনা বা স্বপ্ন ছিল না, এর বেশিরভাগই ছিল বাস্তব। পাশাপাশি জেনা বুঝতে পারে পুলিশ আসা পর্যন্ত এই বাড়িতে আটক থাকা বিপদ হতে পারে তার জন্য। তাই সে দরজা খুলে দেয়, আর এলি প্রবেশ করতেই তার উপর আক্রমণ চালিয়ে বসে। একদিকে যখন এলি সেন্সলেস, অন্যদিকে জেনা চারপাশ খুঁজে দেখছে কোনো পথ দিয়ে সে পালিয়ে যেতে পারবে কিনা। বাকি সব পথই বন্ধ করে রাখা হয়েছিল। এভাবে জেনা খুঁজতেই থাকে এবং সে খুঁজে পায় একটি লুকানো কক্ষ। এ দরজায় আঘাত করতেই সেটা খুলে যায়, কিন্তু ভিতরে রয়েছে এসব। অন্ধকার এই রুমে বেশ কিছু জীর্ণ শরীরের নিস্তেজ মানুষদেরকে দেখা যায়। এগুলো লাশ ছিল না, তবে রূপকর্থে এগুলোকে জীবিত লাশ বলা যেতে পারে। আরও সহজ করে বলা যায় জম্বি। এই মানুষগুলো এরকম কেন? ঘটনা শুনতে থাকুন, তাদের নিয়ে বড় পর্যায়ের রহস্য রয়েছে। আতঙ্কিত জেনা দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। দিশেহারা হয়ে সে বাড়ির প্রধান ফটকে আসতেই সামনে পড়ে যায় স্যাম তাকে পাকড়াও করে রাখে এবং এলি একটি ইঞ্জেকশনে জেনাকে সেন্সলেস করে দেয়। এরপর যখন জেনার জ্ঞান ফিরল, সে আবিষ্কার করে সে একটি চেয়ারে বসা এবং তার পুরো শরীরকে অবশ করে দেয়া হয়েছে। সে শুধুমাত্র দেখতে শুনতে পায়। সামনেই বসেছিলেন এলি, যার আচার আচরণ কথায় এসব স্পষ্ট প্রমাণ করে দিচ্ছে তারা মানসিকভাবে ভীষণ অসুস্থ বা তারা সরাসরি সাইকো। এলি বলেন পূর্বে যখন তিনি সেবিকা ছিলেন, তিনি তার হাসপাতালের মৃত্যু আসন্ন রোগী বা একদম মুমূর্ষ রোগী এদের ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারতেন না। এসব রোগীদেরকে তাদের কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য এলি তারই বানানো বিভিন্ন হার্বাল ওষুধ এবং বিশেষ পেইন কিলার তাদের শরীরে প্রবেশ করিয়ে রোগীদের মৃত্যুর পথকে সহজ করে দিয়েছিলেন। এভাবে অনেক রোগীকে চুপিসারে এলি হত্যা করেছেন। যখন এ ব্যাপারে কিছুটা হাসপাতাল কর্তৃপক্ষ আন্দাজ করে নেয়, তৎক্ষণাৎ এলিকে অবসরের নামে দ্রুত বের করে দেওয়া হয়েছিল। পাশাপাশি এ সময় স্যামেরও চাকরি চলে যায়। তারা দুইজন তাদের মেয়ের এই বাড়িতে থেকেই তাদের পেশা চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু পুরোপুরি বেকার হওয়ার পর তারা দুইজন তাদের মেয়ে এবং মেয়ে জামাইয়ের কাছে বোঝার পাত্র হয়ে দাঁড়ান। পরে একসময় তাদেরকে অন্যত্র চলে যাওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু এটা এলিরা মানতে পারেননি। আর তখনই এলির মাথায় চড়ে বসে তার হাসপাতালে ঘটানো অদ্ভুত সেই পরিকল্পনার কথা। সে একইভাবে তার মেয়ের জামাই তাদের বাচ্চাদের ঔষধ দিয়ে অবশ করে রাখেন। এরপর তাদের চোখ, জিভ, কান কেটে নিয়ে তাদের স্নায়ুতন্ত্র নষ্ট করে দিয়ে তাদেরকে প্যারালাইজ বানানো হয়। এ বাড়ির দেয়ালের আড়ালে, ছাদে, মেঝে এরকম গোপন জায়গাগুলোতে তাদের মেয়ের পরিবার সহ আরও কিছু মানুষের জীর্ণ শরীর বাঁচিয়ে রাখা হয়েছে। তাদেরকে রূপকর্থে জম্বি বলা যায়। চারিদিকে এত সব জীবন্ত লাশের ছড়াছড়ির জন্যই এত বেশি পোকার উপদ্রব, যারা তাদেরকে একটু একটু করে খেয়ে শেষ করছে। এখানে গেভিনকে এরকম বানিয়ে রাখা হয়েছে। মোট কথাই সাইকো দম্পতি তার মেয়ের পরিবারকে জম্বিতে পরিণত করেছে এবং এখানে আরও যারা থাকতে আসে তাদেরকেও তারা একই পরিণতি দিয়ে এক ছাদের নিচে বসবাস করে যাচ্ছে, যেটা কেউ বিন্দুমাত্র বুঝতে পারছেন না। এরপর এলি জেনার চোখ তোলার জন্য অবশ করার প্রক্রিয়া শুরু করে। ইঞ্জেকশনের পর এলি চোখ তুলে ফেলছেন, কিন্তু তখনই কলিং বেল বেজে উঠেছিল। একজন লোক একটি ছবি হাতে জেনাকে খুঁজতে এসেছেন। ইনি সেই ব্যক্তি যিনি টিকিট কাউন্টার, বাস, ক্যাফে এরকম জায়গাগুলোতে জেনাকে ফলো করে যাচ্ছিলেন। একটি কারণে তার জেনার সাথে কথা বলা খুবই দরকার। এলি এখানে যদিও বলছিলেন জেনা অনেক আগেই চলে গিয়েছে, কিন্তু লোকটি মানছিলেন না, তাই তাকে ভিতরে আসতে বলা হয়। এরপর এই লোকটি বলেন তার ছেলে টনি এবং জেনা তারা দুইজন প্রেমিক প্রেমিকা ছিল। তার ছেলে টনি একজন ডিপ্রেশনের পেশেন্ট। তবে সর্বশেষ টনির সাথে যখন জেনার কথা হয়, ওই রাতেই টনি আত্মহত্যা করে নিয়েছে। এই মৃত্যুর ব্যাপারেই জেনার কাছে টনির বাবার বেশ কিছু প্রশ্ন রয়েছে। লোকটি এ ব্যাপারে আরও কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু তখনই স্যাম এসে লোকটিকে আক্রমণ করে এবং এক ঘাতেই লোকটিকে মেরে ফেলা হয়।
এদিকে এই সকল কার্যকলাপ পাশ থেকে শুনছিল জেনা। এক পর্যায়ে ঔষধের প্রভাব কিছুটা কমতে শুরু করেছিল, আর স্যাম পাশের ঘরে গেলে জেনা চেয়ার থেকে নিচে পড়ে যায় এবং সর্বোচ্চ চেষ্টায় সে ওই বাড়ির জানালা দিয়ে বেরিয়ে পড়ে। বাইরে এসে সে একটি গুদাম ঘরে লুকাতে চাচ্ছিল, কিন্তু সে লক্ষ্য করে এখানে একজন মানুষকে কেটে ক্ষতবিক্ষত করে তার লাশকে ফেলে রাখা হয়েছে। সে আরও বেশি আতঙ্কিত হয়। সামনে টনির বাবার গাড়িটি পার্ক করা ছিল, এটাতে উঠে সে সরাসরি পালাতেই যাবে, কিন্তু এরই মধ্যে স্যাম টনির বাবার লাশ নিয়ে গাড়ির নিকটে এসে উপস্থিত হয়েছেন। জেনা পিছনের সিটে লুকায়, সামনের সিটে টনির বাবার লাশ রাখা হলো। এরপর স্যাম এই গাড়িটি চালিয়ে বের হয়ে যাচ্ছেন। পিছনে তার স্ত্রী আরেকটি গাড়ি করে এগোচ্ছিল। তারা শহর থেকে দূরের এক পাহাড়ি এলাকায় এসে উপস্থিত হয়। এরপর গাড়ি থেকে স্যাম বেরিয়ে পড়েন এবং এমন একটা পদ্ধতি অনুসরণ করেন যাতে গাড়ি দুর্ঘটনায় টনির বাবা পাহাড়ের নিচে পড়ে মারা গিয়েছেন এমনটা মনে হবে। গাড়ি চালু করে ফেলে দেয়া হয়। জেনা ভিতরেই ছিল, কিন্তু কোনো উপায় না থাকায় গাড়ির সাথেই তাকে নিচে পড়তে হয়েছে। এরপর দৃশ্য পরিবর্তিত হয়ে দেখা যায় রক্তাক্ত চামড়ায় খোদাই করা আরেক নাম মাইলস। একটি ভিডিও ফুটেজে একজন নগ্ন মানুষ কোনো একটি রুমে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে তিনি অলৌকিক কিছুকে অনুভব করতে পারছিলেন। রুমের আলো নিভে যায় এবং লোকটি প্রচণ্ড চিৎকার করতে থাকে। এরপর আলো ফিরলে দেখা যাচ্ছে চারদিকের দেয়ালে অনেক শব্দ লেখা হয়েছে। এগুলো প্রতিটি রক্তে লিখিত হয়েছিল। এতে ধারণা করা যায় লোকটি সম্ভবত অশুভ কোনো শক্তির সাক্ষাৎ পেয়েছিলেন এবং তার মাধ্যমেই হয়তো এই লেখাগুলো দেয়ালে এসেছে। এই ভিডিওটি দেখছিলেন ম্যারি নামক একজন বিশ্ববিদ্যালয় প্রফেসর, যিনি আবার আধ্যাত্মিক বিষয়ের গবেষকও ছিলেন। ম্যারির মনে হয় ভিডিওটি পুরোপুরি পাতানো বা জাল। এরপরে আমরা জানতে পারি ম্যারির একজন ছেলে আছে যার নাম হচ্ছে মাইলস। ছেলেটি দীর্ঘদিন ক্যান্সার আক্রান্ত থেকে মৃত্যুর দিকে একটু একটু করে ঢলে পড়ছে। প্রায় সময় ম্যারির সাবেক স্বামী ছেলে মাইলসের সাথে সাক্ষাৎ করতে আসেন, কিন্তু ম্যারি তাকে মাইলসের কাছে যেতে দিত না, কেননা লোকটি মাইলসকে পেটে থাকতেই হত্যা করতে বলেছিল। কিন্তু ম্যারি এই গর্ভপাত না করায় লোকটি তখন তাকে ছেড়ে চলে গিয়েছিল। এরপর কিছুদিনের মধ্যেই মাইলস তার জীবনকাল শেষ করে মৃত্যুকে বরণ করে নেয়। তো একদিন ম্যারি তার অফিস কক্ষে এসে তার নিয়মিত কাজ শুরু করবে, কিন্তু তখন কক্ষে সে সাইমন নামক এক ছেলের উপস্থিতি লক্ষ্য করে, যে তার জন্য অপেক্ষা করছিল। সে জানায় আগে যে ভিডিও ফুটেজটি পাঠানো হয়েছে এটা পাঠিয়েছিল সে, এবং ভিডিওতে যে ব্যক্তির সাথে প্যারানর্মাল ঘটনাটি হয় এটাও হচ্ছে সে। সে নিজেকে মেসেঞ্জার অফ ডেড বা মৃতদের বার্তা বাহক হিসেবে পরিচয় করে, এবং ভিডিওর দেয়ালে যে লেখাগুলো দেখতে পাওয়া গিয়েছে এগুলোকে সে মৃতদের অপ্রকাশিত কথা বা গল্প বলে আখ্যায়িত করে, যেগুলো নাকি মৃতরা তার মাধ্যমে প্রকাশ করে দিয়ে যায়। কিন্তু ম্যারি এটাকে পুরোপুরি বানোয়াট মনে করায় তাকে চলে যেতে বলছিল। তখন সাইমন জানায় তাকে পাঠিয়েছে ম্যারিরই মৃত ছেলে মাইলস। এতে করে তখন ম্যারি ব্যাপারটা একটু খতিয়ে দেখার পরিকল্পনা করে। কিছুদিন পর ম্যারি একটি পরীক্ষার ব্যবস্থা করেছিল, যেখানে ম্যারি সহ আরও বেশ কিছু শিক্ষকও উপস্থিত ছিলেন। তাদের সকলের উপস্থিতিতে ঠিক ওই একই ঘটনা ঘটিয়ে দেখাতে হবে যেটা ওই ভিডিও ফুটেজে দেখতে পাওয়া যায়। একটি ফাঁকা রুমে সাইমনকে নগ্ন অবস্থাতে রাখা হয়েছিল। ম্যারি তার পুরো শরীর চেক করে দেখে যাতে সাইমন কোনো ফাঁকিবাজি করার উপকরণ সাথে না রাখতে পারে। চেক করার পর সাইমনকে এই রুমে বন্দি রাখা হয়। সাইমন সবাইকে সতর্কতা অবলম্বন করতে বলে দেয়। এরপরেই রুমের আলো চলে গিয়েছিল। বিভৎস অস্পষ্ট কিছু আওয়াজ, দেয়ালের আঁচড়, চিৎকার, এরকম অনেক কিছু শোনা যায়। আলো ফিরলে দেখা যাচ্ছে সাইমন নিচে পড়ে কাতরাচ্ছে, আর চারদিকের দেয়ালে অসংখ্য লেখা। ম্যারি একটা লেখা দেখতে পায়, সেখানে আমি ঘুমাচ্ছি না মা, এই কথাটি লেখা আছে। সবার সামনে এই ঘটনাটি ঘটেছিল, তাই ম্যারিরা বিশ্বাস করতে বাধ্য হয় সাইমন যা বলেছে এবং ভিডিও ফুটেজে যা ছিল সব সত্য। সাইমন মেসেঞ্জার অফ ডেড। এরপর থেকে সাইমনের প্রতি ম্যারির একটা আগ্রহ সবসময় লেগেই ছিল। সাইমনের আধ্যাত্মিক ক্ষমতা এবং এটার মাধ্যমে তার মৃত ছেলের সাথে যোগাযোগ করার প্রক্রিয়া, এসব নিয়ে প্রায় সময় সাইমন এবং ম্যারির মধ্যে আলোচনা হয়। তবে এই মেলামেশা ধীরে ধীরে তাদের প্রেমের সম্পর্কে রূপ নিয়ে বসেছিল। একদিন ম্যারিদের ঘুমানোর সময় ম্যারি লক্ষ্য করে সম্ভবত তার ছেলে মাইলস তাকে ছুঁয়েছে। সে ভাবে সাইমনের সাথে ঘনিষ্ঠ থাকতে পারলে সে হয়তো তার ছেলেকেও আরও বেশি অনুভব করতে পারবে। তার ছেলেও হয়তো তাদের এই সম্পর্কে বেশ খুশিই ছিল। এক দৃশ্যে দেখা যায় ম্যারি তার ছেলের কবরে বেড়াতে এসেছিল, তবে এখানে তার মৃত্যুর সময় লেখা আছে 20 এপ্রিল 1993 সাল। কিন্তু এর আগে যে দুটি গল্প বলা হলো সেগুলোর সময়কাল হচ্ছে 2020 সাল। অর্থাৎ মেরিদের এই ঘটনাটাই আসলে প্রথম গল্প। বেনেট বা জেনা এদের গল্পগুলো মেরিদের এই ঘটনার 17 বছর পর ঘটেছে। যাই হোক,
ম্যারি সাইমনকে সাথে নিয়ে তার আধ্যাত্মিক ব্যাপারটির উপরে গবেষণা করে যাচ্ছিল এবং পরে তারা একটি সংগঠনই তৈরি করে নেয় যারা মৃতদের সাথে যোগাযোগ, তাদের আচরণ বোঝা, এরকম বহুমাত্রিক বিষয়গুলো নিয়ে কাজ করে যাবে। আর এই সংগঠনে অর্থ উত্তোলনের জন্য ম্যারি একদিন একটি মিটিংয়ের আয়োজন করেছিল যেখানে বিভিন্ন ধনী বিনিয়োগকারীদের উপস্থিতি রয়েছে। তাদেরকে টার্গেট করে ম্যারি জানায় সাইমনকে মৃতরা তাদের বার্তা মাধ্যম হিসেবে বাছাই করেছে, তবে এটাকে পুরোদমে কাজে লাগাতে পারলে অনেক গোপন তথ্য, আক্ষেপ, রহস্য, এরকম অনেক মূল্যবান তথ্য বের করে আনা সম্ভব। এজন্য এই গবেষণায় অর্থ ব্যয় করা উচিত এবং বিনিয়োগকারীদের জন্য সে এখনই তাদের কাজের একটি নমুনা দেখাতে চলেছে, যেখানে মৃতরা কিভাবে সাইমনের সাথে যোগাযোগ করে থাকে এটা ওই ভিডিওর মতো করে তারা আবার দেখাবে। তবে তার আগে এখানে হঠাৎ দৃশ্য পরিবর্তিত হয়ে দেখা যায় একদিন আগের ঘটনা, যেখানে ম্যারি তারই বাড়িতে সাইমনকে অন্য একটি মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় ধরে ফেলেছিল। সাইমন এ সময় নেশাগ্রস্ত থাকায় সে কোনো কিছু লুকাতে পারে না, সে সব সত্য বলে দেয়। এতে ম্যারি জানতে পারল সাইমন কোনো মেসেঞ্জার অফ ডেড নয়, সে প্রকৃতপক্ষে একজন ভণ্ড প্রতারক যে কিনা টাকার বিনিময়ে মানুষদের ধোঁকা দিয়ে থাকে। ম্যারির সাবেক স্বামী তার ছেলের সাথে কখনোই সাক্ষাৎ করতে পারতেন না, এরই বদলা নিতে তিনি সাইমনকে ভাড়া করেছিলেন যাতে সে কোনো এক নাটক সাজিয়ে ম্যারির প্রেম অর্জন করে এবং সবশেষে তাকে যেন ধোঁকা দিয়ে দেয়। এর আগে সাইমন যে ভিডিও পাঠিয়েছিল এবং গবেষণা কেন্দ্রে যা দেখানো হয় এই সব কিছু ছিল সাইমনের পাতানো নাটকের অংশ। যেমন সাইমন গার্ডকে টাকা খাইয়ে ওই দিন যথাসময়ে তার রুমে বিদ্যুৎ বন্ধ করে নিয়েছিল। দেয়ালে যে বার্তাগুলো দেখানো হয়েছে এগুলো সাইমন আগের রাতে একটি রাসায়নিক পদার্থ ফিনলথ্যানিল ব্যবহার করে লিখেছিল, যেগুলো খালি চোখে একদমই দেখা যায় না। তবে বিদ্যুৎ যাওয়ার পর সাইমন অন্ধকার রুমে তার আগেই লুকিয়ে রাখা অ্যামোনিয়া বের করে দেয়ালে স্প্রে করে দেয়। অ্যামোনিয়া এমন একটি রাসায়নিক পদার্থ যা ফিনলথ্যানিলের সাথে বিক্রিয়া ঘটিয়ে লাল রঙের আবরণ ধারণ করে থাকে। এটা করে ম্যারিদের বোকা বানানো হয়েছিল। মনে করানো হয় বার্তাগুলো মৃতরা এসে লিখে গিয়েছে, রক্ত দিয়ে লিখেছে। রুমে ভৌতিক শব্দের ব্যবস্থা করা হয়েছিল এবং পাশাপাশি সাইমন তার দেহে পেনিসিলিনও প্রবেশ করে রেখেছিল। সাইমনের এটার প্রতি অ্যালার্জি আছে, এজন্য ওই ঘটনায় সে বাস্তবিক অর্থেই কাঁপছিল। ফলে তার ওই অবস্থায় ম্যারিরা বিশ্বাস করতে বাধ্য হয় যে সাইমন মেসেঞ্জার অফ ডেড বা সে যা বলেছে দেখিয়েছে সবই সত্য। মোট কথা ম্যারির সাবেক স্বামী সাইমনের মধ্য দিয়ে ম্যারিকে বড় পর্যায়ে ধোঁকা দেয়। ম্যারি এই প্রতারণায় প্রচণ্ড মাপের ভেঙে পড়েছিল। সে একজন প্রফেসর হয়েও এক ভণ্ড প্রতারকের হাতে বাজেভাবে ব্যবহার হয়েছে। সে তার ছেলের রুমে এসে আফসোস করছিল, অনুতপ্ত হয়। কিন্তু তখন অলৌকিকভাবে তার ছেলের ব্ল্যাকবোর্ডে একটা লেখা উঠে আসে, তাকে আমাদের কাছে নিয়ে আসো। পাশাপাশি ম্যারি তার ছেলে মাইলসের নিঃশ্বাসের আওয়াজও শুনতে পাচ্ছিল এবং লক্ষ্য করে বিছানায় তার মৃত ছেলে শুয়ে আছে। এখানে ম্যারি তার ছেলের সাথে যোগাযোগ করতে পারছিল। অর্থাৎ সাইমনরা যে প্রতারণার নাটক সাজিয়েছে এটা ম্যারির ক্ষেত্রে সত্যি হয়ে যায়। মৃতরা ম্যারির সাথে যোগাযোগ করছিল এবং তারা চাচ্ছে সাইমনকে তাদের কাছে নিয়ে আসা হোক। পরের সকালে সাইমন ম্যারিকে ছেড়ে চলে যাচ্ছে, তবে ম্যারি তাকে থামিয়ে দেয় এবং বলে আজ রাতে তাদের সংগঠনের একটি গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে। ম্যারি বলে তারা এই পাতানো নাটক বা প্রতারণাটা চালিয়ে যাবে, কেননা বিনিয়োগকারীদেরকে এসব বিশ্বাস করানো গেলে তা দিয়ে প্রচুর অর্থ কামানো সম্ভব, যা তাদের জন্য লাভ। টাকার লোভে সাইমন এই অভিনয় আরও দীর্ঘ করতে রাজি হয়েছিল। তো এই রাতেই বিনিয়োগকারীদের সাথে ম্যারির কথা হচ্ছিল, যেখানে আর কি আগের দৃশ্যটা পরিবর্তন হয়। এক পর্যায়ে ম্যারি বলেছিল মৃতরা কিভাবে সাইমনের সাথে যোগাযোগ করে তা দেখাবে। এজন্য সে সাইমনকে তার ছেলের রুমে নিয়ে আসে। এরপর তাকে পূর্বের মতো নগ্ন করে তার শরীর চেক করা হলো। এরপর তাকে এই রুমে বন্দি করা হয়। বন্দি সাইমন লক্ষ্য করে রুমে মাইলসের চেয়ারটি নড়ছে। চারপাশে ফিসফিসিয়ে কেউ বলছে আমরা কিন্তু জেগে রয়েছি। চেয়ারে মাইলসকে বসে থাকতে দেখা যাচ্ছে। আলো নেভে যায়, পুরো শহরের বিদ্যুৎ চলে গিয়েছিল। এরপর সাইমন কিছু আত্মাদের আবিষ্কার করে, তারা সংখ্যায় অনেক এবং তারা সাইমনকে ঘিরে ফেলেছে। সাইমনকে আক্রমণ করা হয়, তার নগ্ন শরীরে চামড়া কেটে কেটে আত্মারা তাদের বার্তা লিখে যাচ্ছিলেন। তাদের ঘটনা, ইচ্ছা, আকুতি, আফসোস এই সব কিছু লেখা হয়। সাইমন প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করছে, মায়াকান্না করছে, কিন্তু ম্যারি সবাইকে বুঝিয়ে রেখেছিল এই কাজ সম্পন্ন করতে হলে এই হট্টগোলে বাধা দেওয়া যাবে না। কিছুক্ষণ পর দরজা খোলা হয়। রক্তাক্ত সাইমন তার শরীরে অসংখ্য কাটাছেঁড়া নিয়ে, যেগুলো এক একটি বার্তা ছিল, এসবে যন্ত্রণায় কাতরাচ্ছে। এরপর দৃশ্য পরিবর্তিত হয়ে আরেক নাম দেখানো হয়, বেনেট। হ্যাঁ, সেই বেনেট যে মুভির শুরুতে পাঠাগার কর্মীকে হত্যা করে এক দুর্লভ বই খুঁজতে বেরিয়েছিল। বইটি রেভেনমোর নামক এলাকায় রয়েছে এবং বেনেটরাই এলাকার কাছাকাছি চলে এসেছিল। বেনেটকে যে বইয়ের ব্যাপারে বলা হয় এটা দ্য বুকস অব ব্লাড।
আর এতক্ষণে হয়তো বুঝতে বাকি নেই বুকস অব ব্লাড কি বা কে। মজার ব্যাপার, বেনেট যা নিতে যাচ্ছে এটার গায়েই তার মৃত্যুনামা লেখা হয়ে গিয়েছিল। বেনেটরা রেভেনমোরের দিকে এগিয়ে যাচ্ছে, তবে রাস্তায় একটি মেয়ে অল্পের জন্য তার গাড়ি দুর্ঘটনায় বেঁচে যায়। মনে আছে জেনা ক্যাফে থেকে বেরিয়ে একটি গাড়ির সামনে পড়ে, এটা বেনেটরাই ছিল। বেনেটরা রেভেনমোর এলাকায় এসে পৌঁছে, কিন্তু ঢুকতেই চারদিকের পরিবেশ বুঝিয়ে দেয় জায়গাটা কি পরিমাণে স্তব্ধ এবং ভুতুরে। হুটহাট মানুষ দৌড়ে পালাচ্ছে, বন্য ইঁদুর পালা হয়ে ঘুরে বেড়ায়, চারদিকে বাজে গন্ধ। বেনেটরা একটু এগোতেই তাদের গাড়ি খারাপ হয়ে যায়। বেনেট তখন গাড়ি চেক করতে বাইরে গিয়েছে, স্টিভ তখন আয়নায় দেখে পিছনের সিটে তার মৃত মা বসে আছেন। এরকম অনেক ভৌতিক জিনিস আনাগোনা করছিল চারপাশে। ভীত স্টিভ তার মার এক অবছায়াকে লক্ষ্য করে সরাসরি একটি পরিত্যক্ত গির্জায় গিয়ে উপস্থিত হয়। তাকে খুঁজতে খুঁজতে বেনেটও এই গির্জায় চলে এসেছিল, কিন্তু সে আসতেই স্টিভ কী সব জানি একা বিড়বিড় করছে। সে বলছিল তার মা নাকি তাকে তার কাছে ডাকছে, তার যেতে হবে, এবং হুট করে সে গুলি চালিয়ে তার মাথার খুলি উড়িয়ে দেয়। বেনেটে ঘটনায় তাজ্জব, প্রায় ভীত, শিহরিত। তাই সে আর বিন্দুমাত্র দেরি না করে সরাসরি উক্ত বাড়ির ঠিকানায় এসে উপস্থিত হয় যেখানে বইটি আছে। এই বাড়িটি অবশ্যই ম্যারির ছিল। ভিতরে এসে বেনেটের ম্যারির সাথে দেখা হয়। ম্যারি এখানে অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিল, যেহেতু প্রথম ঘটনা বা মূল ঘটনার 17 বছর পার হয়ে গেছে। পাশে সাইমনকেও বসে থাকতে দেখা যায়। মৃতরা সাইমনের এমন পরিণতি করেছিল এতে তার শরীর বেঁচে আছে কিন্তু ব্রেইন বেঁচে নেই, বা বলা যায় সে জীবন্ত লাশ, জম্বি। তার শরীরের চামড়া বইয়ের পৃষ্ঠার সমতুল্য, যেখানে মৃতরা তাদের গল্প লিখে, আক্ষেপ লিখে, পরবর্তী মৃত্যু সম্পর্কে লিখে, এবং তাকে পাহারা দেয় ম্যারি। মুভির একদম শুরুতে অন্ধকারে যাকে চেয়ারে বসে থাকতে দেখা যায় এটা ছিল সাইমন, এবং পাশে থেকে ম্যারি তখন সেসব কথাগুলো বলছিল। আরেকটা অদ্ভুত বিষয়, ম্যারি আগে প্রভাষক ছিল, কিন্তু পরে সে একজন বই লেখিকা হয়েছে। সে মৃতদের বার্তা মাধ্যম সাইমনের দেখাশোনা করে, আর বিনিময়ে মৃতদের গল্পগুলো তার বইয়ে লিখে খ্যাতি অর্জন করে। পাশাপাশি ম্যারি তার মৃত ছেলের সাথেও যোগাযোগ করতে পারত। তারা তিনজন মিলে এখানে একটি পরিবার। তো এখানে ম্যারি থেকে যখন বেনেট জানতে পারল বুকস অব ব্লাড বা দুর্লভ বইটি হচ্ছে সাইমনের শরীর, তখন বেনেট সাইমনকে নিয়ে যেতে চায়। ম্যারি বলে এই বই খুঁজতে বেনেট কোনো প্রথম মানুষ নয়, তার আগে বহু এসেছে, পরেও বহু আসবে, তবে সবারই ভাগ্যে জুটবে মৃত্যু। ম্যারি সাইমনের মাথায় গিয়ে দেখায় সেখানে বেনেটের নাম মাত্র লেখা হয়েছে, অর্থাৎ বেনেটও আর বাঁচতে পারছেন না। এরপর অসংখ্য বন্য ইঁদুর ঘরে চলে এসেছিল, তারা বেনেটকে আক্রমণ করে, তার মুখে, ঘাড়ে, পেটে এসব ঢুকে পড়ছিল। তাদের মারতে বেনেট অসংখ্য ছুরি আঘাত চালায়, কিন্তু শীঘ্রই বেনেট বুঝতে পারে ইঁদুরগুলো বাস্তব ছিলই না, সে কল্পনা করেছে। তবে ছুরি আঘাতে সে নিজেকেই মারাত্মক আহত করে ফেলেছিল। সাহায্যের জন্য সে এলাকার বিভিন্ন স্থানে ছুটে বেড়ায়। সে একটি বাড়িতে এসে উপস্থিত হয়েছিল। দেখা যায় মাঝের গল্পের বৃদ্ধ দম্পতির বাড়ি ছিল এটা। তারা গ্যাভিনকে এ সময় পাকড়াও করে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করছে। এ সময় কিন্তু জেনা ভিতরেই ছিল। আসলে এই ঘটনাটি ওই রাতেরই ঘটনা যখন জেনা থাকতে এসেছিল এই বাড়িতে। যাই হোক, এলি পিছন থেকে এসে বেনেটকে আক্রমণ করে, পরে বারংবার হাতুড়ি চালিয়ে বেনেটকে হত্যা করা হয়। এখানে একটা বিষয়, পরের দিন জেনা কিন্তু তার পালানোর সময় এক গুদাম ঘরে এসেছিল, এবং তখন সে এক ক্ষতবিক্ষত লাশ দেখতে পায়। তো এই লাশটা ছিল বেনেটের। এই মুভিতে মোট 3টি গল্প আছে, এবং গল্পগুলো এমনভাবে লেখা হয়েছিল যাতে একটির সাথে অন্যটির এরকম কিছু সম্পর্ক থেকে যায়। যাই হোক, এরপর দৃশ্য পরিবর্তিত হয়ে দেখা যায় জেনা একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছে, অর্থাৎ ওই দিনের ঘটনায় জেনা বেঁচে গিয়েছিল। পুলিশের ধারণা টনির বাবা তার ছেলের মৃত্যুর জন্য জেনাকে পুরোপুরি দায়ী মনে করতেন, এবং তিনি বেশ কিছুদিন থেকেই জেনাকে ফলো করছিলেন। একসময় তিনি জেনাকে কিডন্যাপ করেন। তার ইচ্ছা ছিল জেনাকে সাথে নিয়েই পাহাড়ের নিচে পড়ে উভয় মৃত্যুবরণ করবেন, কিন্তু দুর্ঘটনায় লোকটি মরে যান ঠিকই, ভাগ্যক্রমে জেনা বেঁচে গিয়েছে। কিছুদিন পর হাসপাতাল থেকে জেনা রিলিজ পেয়েছিল। সে প্রায় সময়ই এখন ডিপ্রেশনের মধ্যে থাকে, এবং এক রাতে জেনা তার অতীতের কথা মনে করছিল, যার মধ্য দিয়ে আমরা জেনা এবং টনির সর্বশেষ কথা বলা ওই রাতের একটা ঝলক দেখতে পাই, যেখানে একটা বড় রহস্য লুকিয়ে আছে। জেনা ও তার প্রেমিক টনি দুইজন মানসিকভাবে ভীষণ অসুস্থ ছিল, এবং তারা প্রায় সময় কিছু অপ্রাসঙ্গিক চিন্তাও করত, যেমন এই পৃথিবীতে বেঁচে থাকা একটা মিথ্যা ছাড়া আর কিছু না। তারা যে সুখসঙ্গ বা মুক্তির খোঁজ করছে, এগুলো তারা মৃত্যুর পরের জীবনে খুঁজে পাবে, সেখানেই তারা প্রকৃতপক্ষে একত্রিত থাকতে পারবে। তাই তাদের মনে হচ্ছিল পৃথিবী থেকে দ্রুত বিদায় নেওয়া উচিত। এরকম অযৌক্তিক কিছু চিন্তা তাদের মধ্যে বিরাজ করছিল, বিশেষ করে জেনার মধ্যে। তো সেই রাতে তারা একসঙ্গে আত্মহত্যা করার পরিকল্পনা করেছিল। টনি এ সময় তার বাসার ছাদে ছিল, কিন্তু জেনা তার বাসার রুমে থেকেও সে বলে সে এখন ছাদে রয়েছে।
এরপর জেনার প্রলোভিত কথায় টনি তার বাড়ির ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে নেয়। জেনাও এটা করতে চেয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সে আর এই কাজ করার সাহস পায়নি। অর্থাৎ জেনা টনির মৃত্যুর জন্য প্রকৃতপক্ষেই দায়ী ছিল। এই মুভিতে আসলে যারাই খুনের শিকার হয়েছে তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে দায়ী এবং পাপী ছিল। ওই রাতের ঘটনাটি এখন জেনার প্রায় সময় মনে হতে থাকে। তার নিজেকে প্রচণ্ড অপরাধী মনে হয়, কষ্ট হয়, আর এই গ্লানি সহ্য করতে না পেরে সে চলে আসে ওই বৃদ্ধ দম্পতির কাছে। এলিদেরকে জেনা বলে তারা যেটাই করুক, কিন্তু এই অপরাধবোধের যন্ত্রণার কষ্ট থেকে তাকে মুক্তি দিক। এলিরা জেনার চোখ, কান, জিভ কেটে বের করে, তার স্নায়ুতন্ত্র নষ্ট করে দেয় এবং বিশেষ পেইন কিলার দিয়ে তার যন্ত্রণা এবং অন্যান্য বোধশক্তিকে নষ্ট করে ফেলা হয়। এলিদের বাড়ির একটি জায়গায় জেনার ব্যবস্থা হয়েছিল। এখানেই জেনা জম্বি অবস্থায় বছরের পর বছর পড়ে থাকবে। পোকারা তাকে একটু একটু করে খেয়ে শেষ করবে, আর তার এই মৃত্যুর ঘটনা লেখা হবে বুকস অব ব্লাড নামক সেই জীবন্ত লাশের বইটিতে। এখানে জেনার গল্পটি শেষ হলো। তবে রেভেনবোর এলাকার সেই বাড়িতে ম্যারি সাইমনের যত্ন নিচ্ছিলেন। ম্যারি বলেন, অনেক অনেক গল্পই শরীরে লিখিত হয়েছে, আর অনেক গল্প বাকি। সে খুবই অধীর আগ্রহে অপেক্ষা করছে পরবর্তী মৃত্যু গল্পটি জানার জন্য। পরবর্তী ব্যক্তিটি কে? তো এটাই ছিল হুলু প্রচারিত বুকস অব ব্লাড মুভির পুরো গল্প। এখানে যে ব্যক্তিগুলোর মৃত্যু ঘটনা বলা হয়েছে তারা প্রত্যেকেই পাপী ছিল, এবং কেউ কেউ তো এমন পাপী ছিল যারা সমাজের চোখে অসহায়, কিন্তু আড়ালে তারা বাজে কাজ ঘটিয়ে রেখেছে। জেনা কিছু বাজে ফিলোসফিক্যাল চিন্তায় বিশ্বাস করত। এ সময় সে টনিকে পর্যন্ত এসব ভুলভাল বুঝিয়ে প্রভাবিত করে। তাকে দিয়ে আত্মহত্যার মতো কঠিন কাজ করে নিয়েছিল, যদিও সে কিন্তু নিজে তখন এটা করতে পারেনি। বেনেট সমাজে অত্যাচার রাহাজানি চালিয়ে গিয়েছে, আর সাইমন তো কঠিন পর্যায়ের ভণ্ড প্রতারক। মৃতদের লেখা বই, এই কনসেপ্টটা বিখ্যাত লেখক এবং মুভি পরিচালক ক্লিফ বার্কারের মাথায় প্রথম এসেছিল। 1985 সাল থেকে তিনি একই নামের একটি গল্পগ্রন্থ লেখা শুরু করেছিলেন। মোট 30টি ছোট গল্প ছিল এই সিরিজ বইয়ে, তা থেকে 3টি গল্প বাছাই করে এই মুভির পুরো প্লটটা তৈরি হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক তো হবেই, সাথে কমেন্টে মতামত জানিয়ে রাখবেন। কোনো প্রশ্ন বা কীরকম ভিডিও সামনে দেখতে চান জানাবেন, এবং চ্যানেলের নিয়মিত আপডেট পেতে চাইলে ইনস্টা আইডিটি ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।